Hello friends, welcome again to this channel. আশা করা যাচ্ছে আগের ক্লাস দুটো তোমরা দেখেছো সবাই। দেন এই 3 নম্বর ক্লাসটাতে এসছো। চলো, তাহলে আমাদের এই যে ক্লাসগুলো মেইনলি কোন কোন পরীক্ষাগুলো ফলো করছে, যেমন আমাদের পাইপলাইনে রয়েছে ডাব্লিউবিপি, এনটিপিসি, এসএসসি জিজি, কেপি, আরপিএফ প্রভৃতি এক্সামগুলো আমাদের পাইপলাইনে রয়েছে, মানে সামনেই খুব শীঘ্রই পরীক্ষাগুলো হতে চলেছে। এই পরীক্ষাগুলোকে আমাদের এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে ফলো করবে। কিভাবে আমরা ক্লাসগুলো নিচ্ছিলাম, যে এক একটা করে প্রশ্ন নিচ্ছিলাম এই প্রত্যেকটা পরীক্ষার, বা পিওয়াইকিউ গুলো নিচ্ছিলাম পরীক্ষাগুলোর, সেই পিওয়াইকিউ গুলোকে একদম পোস্টমর্টম করছিলাম। ঠিক আছে, মানে যতটা ডিটেলস হওয়া সম্ভব বা এক্সামিনার আমাদের ম্যাক্সিমাম যেটুকু জিজ্ঞেস করে সেটুকু এখান থেকে আমরা তুলে নেওয়ার ব্যবস্থা করছি আমরা। বোঝা যাচ্ছে? চলো তাহলে কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন ছিল আমাদের আজকে, হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইন 1784, মানে 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেছিল? এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এশিয়াটিক সোসাইটি বেঙ্গল আবার কি। ঠিক আছে, এটা হলো আমাদের তৎকালীন সময়ে ব্রিটিশারদের একটা অর্গানাইজেশন, বলতো অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান, যেটা মেইনলি ওরা তৈরি করেছিল আমাদের আর্ট, হিস্ট্রি, সায়েন্স, লিটারেচার, মানে ভারতের এই যে জিনিসগুলো ছিল এগুলোকে নিয়ে রিসার্চ করার জন্য। বোঝা যাচ্ছে? মানে আমাদের ভারতের যে আর্ট, সায়েন্স, লিটারেচার, হিস্ট্রি প্রভৃতি জিনিসটাকে নিয়ে রিসার্চ করার জন্য বা জানার জন্য ওরা ওই এশিয়াটিক সোসাইটিটা তৈরি করেছিল 1784 সালে আমাদের বেঙ্গল। ঠিক আছে, এবার এটা মেনলি আমাদের কে তৈরি করেছিল? তা একটা সোজা প্রশ্ন, আশা করি তোমরা জানো সবাই। চলো, এটা দেখার সাথে সাথে আমরা পাশাপাশি যেই প্রশ্নগুলো আমাদের এক্সামিনার খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে, যেই অর্গানাইজেশনগুলো, সেগুলো আমরা একবার জেনে নেবো। তাহলে এটার উত্তর আমাদের হবে কি? স্যার উইলিয়াম জোনস। আমরা এটা ছোটবেলা থেকে স্কুল থেকে পড়ে আসি, যে আমাদের এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলকে স্যার উইলিয়াম জোনস। বা কেউ যদি তোমার কাছে এটাও জানতে চায় যে রয়্যাল এশিয়াটিক সোসাইটি কোথায় তৈরি হয়েছিল, সেটা কিন্তু আমাদের 1824-এ তৈরি। ঠিক আছে, হ্যানরি থমাস তৈরি করেছিল। কত সাল? 1824। মনে রাখবে। যাই হোক, এখান থেকে এই জিনিসগুলো দেখে নিই আমরা। চলো, ব্রাহ্ম সমাজ খুব ইম্পর্টেন্ট। ব্রাহ্ম সমাজ কে তৈরি করেছিল আমাদের? ঠিক আছে, এটা করেছিল আমাদের রাজা রামমোহন রায়। কত সালে? 1828। এবার এটারই যদি একদম যদি বলি, আহ পূর্বেরই এটার অন্যতম একটা সংস্করণ, সেটা হলো আমাদের আত্মীয় সভা। মানে পরে এই আত্মীয় সভাকে একটু মডিফাই করে আমাদের ব্রাহ্ম সমাজ রূপ দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আত্মীয় সভা আমাদের কত সাল? 1814। ব্রাহ্ম সমাজ আমাদের কত সাল? 1828। কে করেছিল আমাদের? রাজা রামমোহন রায়। খুব ইম্পর্টেন্ট। এবার আসলে আমাদের বোধিনী সভা, আমার তত্ত্ববোধিনী পত্রিকাও আছে। ঠিক আছে, কে আমাদের এটা তৈরি করেছিল বা শুরু করেছে জিনিসটা? সে হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। আমাদেরকে দেবেন্দ্রনাথ ঠাকুর, ইনি ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ফাদার ছিলেন ইনি। তাহলে তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সাল। এবার এই সভাগুলো, এই জিনিসগুলো সম্পর্কে ডিটেলসে বলতে গেলে একটাই কথা বলতে হয়, যে মেইনলি আমাদের তখন উম যে কালচার ছিল আমাদের ভারতের, বিভিন্ন রকমের কালচার ছিল, যেমন এই সতী প্রথা ছিল, তারপরে আমাদের পলিগামি ছিল। পলিগামি দ্যাট মিনস বহু বিবাহ। এই মানে এই যে কুসংস্কারগুলো ছিল সমাজে বা খারাপ দিকগুলো ছিল, এগুলোকে ট্যাকেল করার জন্য বা কমানোর জন্য মেইনলি এই অর্গানাইজেশনটা তৈরি করা হয়। ঠিক আছে, এবার এইগুলো ডিটেলস আমাদের জানতে চায় না, শুধু এগুলো জিজ্ঞেস করে কে তৈরি করেছিল, কত সালে তৈরি হয়েছিল। এর জন্য ওটুকু নিয়ে আমরা ডিল করছি। ঠিক আছে, তারপরে আসে আমাদের ব্রাহ্ম সমাজ ডিভিশন। মানে ব্রাহ্ম সমাজে যেই ব্রাহ্ম সমাজটা ছিল না, এটা মাঝখানে ডিভাইড হয়ে গেছিল। কেন ডিভাইড হয়েছিল বলছি। তাই কত সালে বলেন? এটা কত সালে হয় আমাদের? 1866। ব্রাহ্ম সমাজ একটা ডিভাইড হয়ে একটা তৈরি হয় আমাদের ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, আর একটা আমাদের তৈরি হয়ে যায় আদি ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, এবার কেন ডিভাইড হয়? একটু আগে আমি বলেছিলাম না, যে মেনলি তখনকার যে চাইল্ড ম্যারেজ বা পলিগ্যামি বা আমাদের সতী প্রথা, এগুলোকে বিরোধ করার জন্য ওরা মেনলি অর্গানাইজেশন তৈরি করেছিল। কিন্তু এই ব্রাহ্ম সমাজের একজন প্রমিনেন্ট মেম্বার ছিল আমাদের কেশবচন্দ্র সেন। ঠিক আছে, সেই কেশবচন্দ্র সেন নিজের মেয়ে, 14 বছরের এক মেয়েকে কোচবিহার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোচবিহার, সেই কোচবিহারের মহারাজার সাথে দিয়ে দিয়েছিলেন। দেখে যে ভালো টাকাওয়ালা পার্টি, দিয়ে দিই। ঠিক আছে, এই 14 বছরের মেয়েকে কোচবিহারের মহারাজের সাথে দিয়ে দেয়। দ্যাটস ওয়াই মানে ওদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয় এবং তার ফলস্বরূপ এইটা ভেঙে আমাদের দুভাগে ভাগ হয়। ঠিক আছে, পরে আরো অনেক ব্রাঞ্চ তৈরি হয়, কিন্তু মেনলি দুটো দেখে রাখো। একটা হলো আমাদের এই ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, একটা আমাদের আদি ব্রাহ্ম সমাজ। চলো, এরপরে নেক্সট,
আমাদের ধর্মসভা। ধর্মসভা কে তৈরি করেছিল? রাধাকান্ত দেব 1830 সালে। এরপরে আসে আমাদের পারমহংসা মন্ডলী। পারমহংসা মন্ডলী আমাদের কে তৈরি করেছিল? দেব দাদাভাই পান্ডুরঙ্গ। কে? দাদোবা, নট দাদা ভাই, দাদোবা পান্ডুরঙ্গ অ্যান্ড মেহতাজি দুর্গারাম। ঠিক আছে, কে করেছিল আমাদের প্রার্থনা মন্ডলী? পারমহংসা মন্ডলী। চলো এরপরে আসে আমাদের পরমহংস মন্ডলী। পরমহংস মন্ডলী আমাদের কে তৈরি করেছিল? দাদোবা পান্ডুরঙ্গ অ্যান্ড মেহতাজি দুর্গারাম। ঠিক আছে, কোথায় তৈরি করেছিল? মহারাষ্ট্রে 1849 সালে। চলো নেক্সট কোশ্চেন। এবার আসলে আমাদের প্রার্থনা সমাজ, অসম্ভব ইম্পর্টেন্ট এই প্রার্থনা সমাজ, বারবার জিজ্ঞেস করা হয়। কত সালে তৈরি? 1867। কে তৈরি করেছিল? আত্মারাং পান্ডুরঙ্গ। কোথায়? মহারাষ্ট্রে। একটা পয়েন্টও ভোলার না। তারপরে আসলে আমাদের সত্যশোধক সমাজ, কত সাল? 1873। কে তৈরি করেছিল? জ্যোতিবা ফুলে। কোথায় তৈরি করেছিল? মহারাষ্ট্র। ঠিক আছে, এই জ্যোতিবা ফুলের যে ওয়াইফ, ঠিক আছে, আমাদের সাবিত্রীবাই ফুলে, ওনাকে আমাদের প্রথম টিচার হিসেবে কনসিডার করা হয় ইন্ডিয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন তো না, আরো পরে একটা মানে দুটো আছে। হ্যাঁ, এটা আমাদের আর্য সমাজ বা আর্য সমাজ, এটাও অসম্ভব ইম্পর্টেন্ট। আর্য সমাজ হলো আমাদের কত সালে? 1875। কে তৈরি করেছিল? আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী। ফার্স্ট যে ইউনিট বা ফার্স্ট যেটা ছিল সেটা আমাদের বোম্বেতে, দেন এটা আমাদের লাহোরে শিফট করা হয়। ঠিক আছে, চলো খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে রাখো। নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। ইন 1929 ফুল স্বরাজ ওয়াজ অ্যাকসেপ্টেড আর টার্গেট অর্গানাইজেশন। ঠিক আছে, বলছে আমাদের 1929 সালে কংগ্রেস দ্বারা সংগঠিত পূর্ণ স্বরাজ বা এই পূর্ণ স্বরাজের গোল বা এই লক্ষ্যটি, এটা আমাদের কোন 1929 সালের কোন জায়গার কংগ্রেস সেশনে এটা গ্রহণ করা হয়েছিল? ঠিক আছে, এবার তোমরা হয়তো এটা আগে পড়াইনি আমি, বা তোমরা পড়েছি কিনা জানি না। এটা আমাদের 1929 সালে, 1929 সালের সেশন মানে আমাদের মনে রাখতে হবে লাহোর সেশন। 1929 কি আমাদের লাহোর সেশন। ঠিক আছে, এবার চলো এগুলোর সাথে সাথে আরো কয়েকটা ডিটেলস দেখে নিই। ঠিক আছে, এবং এই যে সেশনটা, এই কংগ্রেসের এই সেশনটা আমাদের লিডার কে ছিল? আমাদের জওহরলাল নেহেরু, তখন খুবই ইয়াং জওহরলাল নেহেরু। ঠিক আছে, এবং তিনি ফ্ল্যাগ ফ্ল্যাগ মানে আমাদের ইন্ডিয়ার যে ফ্ল্যাগ সেটা হোয়েস্ট করে। হোয়েস্ট মানে বা আমার ধরো আমাদের ফ্ল্যাগ উত্তোলন করে কোথায়? আমাদের রাভি রিভার, পাকিস্তান, যে আমাদের এটা লাহোরে হয়েছিল, যে রাভি রিভার, রাভি রিভারের পাশে। এটা জিজ্ঞেস করা হয়, পয়েন্টটা মনে রাখবে। ঠিক আছে, এবং এই ফুল বোঝা গেছে তাহলে আশা করি। ফুল স্বরাজ বা আমাদের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আমাদের 1929 সালে লাহোর কংগ্রেস অধিবেশনে গ্রহণ করা হয়, এবং রাভি রিভারের পাশে জওহরলাল নেহেরু আমাদের ফ্ল্যাগ হোয়েস্ট করে। ঠিক আছে, এবার এখান থেকে ডিটেলস গুলো দেখে নিই আমরা আর কয়েকটা ইম্পর্টেন্ট সেশনের। চলো 1936, তোমাদের কিন্তু আগে আমি বলেছিলাম মনে আছে, আগের দিন আমাদের ক্লাস ছিল যে কংগ্রেস আমাদের কত সালে তৈরি হয়? 1885 সালে। সেই কংগ্রেসটাই তৈরি হয়েছে, এবং প্রতি বছর ওদের একটা করে সেশন হতো। এগুলো কিন্তু সেই সেশনগুলোই। ঠিক আছে, যারা কানেক্ট করতে পারছো না তারা একটু কানেক্ট করে নেয়। 1936 আমাদের কোথায় সেশন হয়? আমাদের লখনৌতে। কোথায় হয়? লখনৌ। এখানে আমাদের কি কি বিশেষ জিনিসগুলো গ্রহণ করা হয়েছিল? এখানে আমাদের তৈরি করা হয় অল ইন্ডিয়া কিষাণ সভা। কত সালে? এই 1936 হবে। কে তৈরি করেছিল? বাই শাহজাহান সরস্বতী। ঠিক আছে, তারপরে আমাদের আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হলো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। কি তৈরি হয়? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 34-এ বাই, এটা আই থিঙ্ক 34। চলো তাহলে বাকি ডিটেলস গুলো আমরা এখান থেকে দেখি। আমাদের 1936 কংগ্রেসের লখনৌ সেশন, এই সেশনটা আমাদের কে প্রিসাইড করেছিল বা প্রেসিডেন্ট কে ছিল? আমাদের জওহরলাল নেহেরু। ঠিক আছে, এখানে কি তৈরি করা হয় এই সেই সেশনটাতে? অল ইন্ডিয়া কিষাণ সভা। কত সাল? 1936 বাই শাহজাহান সরস্বতী। ঠিক আছে, আর কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, আই থিঙ্ক এটাকে ফর্মালাইজড করা হয়। এটা তৈরি হয়েছিল আমাদের 1934-এ, কিন্তু এটাকে ফর্মালাইজড করা হয় আমাদের 1936। ঠিক আছে, মানে সবার মান্যতা দেওয়া হয়। তারপর এটা কে কে তৈরি করেছিল এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিটা? জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লাহিয়া, আর এই দুটোই মনে রাখো, এই দুটোই মেনলি আমাদের জিজ্ঞেস করেন। নিচের নাম দুটো আমি বেশি একটা পাইনি কোথাও। তারপরে আমাদের 1937 ফাইজপুর সেশন, এই ফাইজপুর সেশনটাও আমাদের জওহরলাল নেহরুই প্রিসাইড করে। ঠিক আছে, এটা প্রশ্ন এরকম ভাবে জিজ্ঞেস করা হয়, আমাদের কোন সেশনটা কোন একটা ভিলেজের মধ্যে প্রিসাইড করা হয়েছিল? সেটা হলো আমাদের এই ফাইজপুর সেশন, হেল্ড ইন আ ভিলেজ। ঠিক আছে, এরপর আসে আমাদের 1938 বা 1938 সালে আমাদের কোথায় হয়েছিল? হরিপুরা। হরিপুরা কোথায় অবস্থিত? গুজরাট। 1938 হরিপুরা কংগ্রেস সেশন কে প্রিসাইড করেছিল? আমাদের সুভাষচন্দ্র বোস। আর আগের দিন আমি বলেছিলাম তোমাদের যে ন্যাশনাল
আমাদের প্ল্যানিং কমিটি আমাদের ফাউন্ড করেছিল কে? সুভাষচন্দ্র বোস, কিন্তু তার প্রেসিডেন্ট আমাদের কে ছিল? জওহরলাল নেহেরু। ঠিক আছে, সেটা এখান থেকে আমরা পেয়ে গেলাম একবার। 1938 ন্যাশনাল প্ল্যানিং কমিটি আমাদের সুভাষচন্দ্র বোস তৈরি করে। পরের পয়েন্টটা 1939, 1939 সেটা আমাদের কোথায়? ত্রিপুরি। ত্রিপুরি আমাদের কোথায় অবস্থিত? জবলপুর এমপিতে। ঠিক আছে, বা আমরা এটা ত্রিপুরি কংগ্রেস নামেও পরিচিত আমাদের কাছে। এটা প্রথমটা হরিপুরা কংগ্রেস, তারপর একটা ত্রিপুরি কংগ্রেস। আগের দিন আই থিঙ্ক এই প্রশ্নটা আমরা কেপি কেপির প্রশ্নটাতে পেয়েছিলাম। দেখো আজকে এখানে আমাদের ডিটেলসটা করছি, এরকম রিপিট হতেই থাকে আমাদের প্রশ্ন, কিচ্ছু করেন। তাহলে 1939 ত্রিপুরি কংগ্রেস জবলপুর এমপিতে হয়। এবার এখানে কি হয়েছিল? এখানে একটু মতভেদ হয়েছিল কংগ্রেসদের মধ্যে, যে আমাদের সুভাষচন্দ্র বোস ছিল না, উনি একটু অন্যরকম চিন্তাধারার লোক ছিলেন, যে আমরা অ্যাকশনে অ্যাকশনে কাজ করবো। আমরা ওই পিটিশন, তারপরে স্ট্রাইক এসব করে আমাদের লাভ হবে না, আমাদের একদম ডিরেক্ট অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, আমাদের সুভাষচন্দ্র বোস ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাসী ছিলেন, এবং ফলে আমাদের গান্ধীজি আর সুভাষচন্দ্র বোস এই দুজনের মধ্যে একটু মতভেদ তৈরি হয়। সেই মতভেদটাই এখানে আমাদের ফল পেয়েছিল, যে আমাদের গান্ধীজি নিজের একজন ক্যান্ডিডেট দাঁড় করান এই ইয়েটার মাধ্যমে, বা এখানে ভোট হয়েছিল কে প্রেসিডেন্ট হবে সেই ভোটটাতে। সেই ক্যান্ডিডেটের নাম হলো আমাদের পট্টভি সীতারামাইয়া। এগেনস্টে গিয়েছিল আমাদের সুভাষচন্দ্র বোস, কিন্তু সুভাষচন্দ্র বোস এখানে খুবই সুন্দরভাবে এনাকে ডিফিট করেন। এবং আমাদের গান্ধীজি তখন বলেছিল যে পট্টভির হার মানে আমার নিজের হার, বা এরকম কিছু একটা বলে উনি আমাদের কংগ্রেস ছেড়ে দিতে চেয়েছিলেন। ঠিক আছে, ফলে সুভাষচন্দ্র বোস আর কি করবে, তখন কোনো আর পথ পাচ্ছে না, ফলে তিনি রিজাইন করে এবং আমাদের অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 1939 সালে এটাই তৈরি করেন আমাদের এই পার্টিটা। বোঝা গেছে? চলো, এখানে দেওয়া রয়েছে আমাদের ওয়ার্ল্ড ওয়ার টুতে আমাদের দুটো দিক ছিল। একটা হলো আমাদের অ্যালাইড বা আমাদের মিত্র শক্তি, আর একটা ছিল আমাদের কেন্দ্র বা আমাদের অক্ষ শক্তি। ঠিক আছে, অ্যাক্সিস বা আমাদের অক্ষ শক্তি। তাহলে অ্যালাইড আমাদের কি গেছিল? ব্রিটেন, ইউএসএ, ইউএসএসআর। আর আমাদের অক্ষ শক্তি গেছিল জার্মানি, ইটালি, জাপান। এটা তো থাকে, এটা আজকের পয়েন্ট না, যদি তাও বলে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে মুভ করি। হুইচ হাউস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি? মানে আমরা ডিরেক্টলি বলতে গেলে আমরা পিপল কোথায় ডিরেক্টলি ভোট দিই, মানে ভারতীয় সংসদের কোন কক্ষ সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হয়, মানে ডিরেক্টলি আমরা ভোট দিই, সেটা আমরা কোথায়? এখানে পিপল রয়েছে, এটা তাহলে আমাদের হবে হাউস অফ পিপল বা আমাদের লোকসভা। ঠিক আছে, আবার হাউস অফ লর্ডস মেরে দিও না কেউ, আমাদের হাউস অফ পিপল বা আমাদের লোকসভা। চলো এবার আমরা একটু ডিটেলসটা দেখে নিই হালকা করে। চলো, আমাদের যে পার্লামেন্ট আমাদের কত নম্বর আর্টিকেল আছে? 79 আর্টিকেল। আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে 395টা আর্টিকেল, তার মধ্যে 79 আর্টিকেল আমাদের কি আছে? পার্লামেন্ট। ঠিক আছে, কনস্টিটিউশন, ঠিক, কনস্টিটিউশন অফ পার্লামেন্ট মানে পার্লামেন্টের গঠন সম্পর্কে বলা আছে। দেয়ার শ্যাল বি এ পার্লামেন্ট অফ ইউনিয়ন, মানে আমাদের ইউনিয়নে একটা পার্লামেন্ট থাকবে। এবার এই পার্লামেন্ট আমাদের কনসিস্ট কটা জিনিস নিয়ে বলুন? 3টে জিনিস নিয়ে। প্রথম হলো আমাদের নিম্নকক্ষ। দেখো এই ত্রিভুজটার মাধ্যমে আশা করি বোঝা যাবে ভালো। একদম যেই নিম্নকক্ষ হলো আমাদের লোকসভা, তার উপরে বা আমাদের উচ্চকক্ষ হলো রাজ্যসভা, এবং দেন সব থেকে উপরে থাকে আমাদের প্রেসিডেন্ট। মানে এই জিনিসটার মানেটা কি? ধরো তুমি লোকসভা একটা বিল তুললে, সেই যে ডাউরি প্রহিবিশন বিল, মানে ডাউরি দেওয়া যাবে না। ডাউরি দ্যাট মিনস কি বলে ডাউরির বাংলা? বিয়ের সময় যেটা দেওয়া হয় না, অনেকে দিয়ে থাকে বিয়ের সময়, ওটাকে আমাদের বলে ডাউরি। ঠিক আছে, ডাউরি প্রহিবিশন। আর বলছো আমাদের ডাউরি প্রহিবিশন বিলটা ধরো আমাদের লোকসভাতে তোলা হলো। এবার সেটা আমাদের লোকসভায় পাস হওয়ার পর রাজ্যসভায় গেল, রাজ্যসভাতেও ধরো সেটা পাস হলো। এবার পাস করার পরে যাবে আমাদের প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, প্রেসিডেন্ট যখন ওটাতে সাইন করবে, তখন সেটা আমাদের একটা অ্যাক্টে পরিণত হয়। বোঝা যাচ্ছে? চলো তারপরে দেখো, এখানে জিনিসটা আই থিঙ্ক দিয়ে দিয়েছে, যে প্রেসিডেন্ট ইজ ইন্টিগ্রাল পার্ট অ্যাজ নো বিল ক্যান বিকাম ল উইদাউট হিজ কনসেন্ট। আমাদের প্রেসিডেন্টের সম্মতি ছাড়া কোনো বিল অ্যাক্টে পরিণত হতে পারে না। এটা কিন্তু একটা আর্টিকেল আছে, যে প্রেসিডেন্টের সম্মতি বা অ্যাসেন্ট কত নম্বর আর্টিকেলে বলো দেখি, কেউ কমেন্ট করো। আমাদের 111 নম্বর আর্টিকেল হবে। ঠিক আছে, প্রেসিডেন্টের অ্যাসেন্ট। দেন আমাদের লোকসভা রাজ্যসভা, যেটা যে দুটো বলছিলাম, আমাদের লোকসভাকে কি বলা হয়? আমাদের লোয়ার হাউস বা ফার্স্ট চেম্বার বা হাউস অফ পিপল, এই 3টে নাম দেওয়া হয়েছে। আর মিনিমাম এজ, লোকসভার জন্য নির্বাচিত হতে গেলে আমাদের মিনিমাম এজ প্রয়োজন 25 বছর। এটা আমাদের প্রথম সিটিং কবে হয় লোকসভার? 17ই এপ্রিল 1952। চল এরপর আমরা রাজ্যসভায় মুভ করি। রাজ্যসভাকে আমাদের বলা হয় আপার হাউস বা সেকেন্ড চেম্বার বা কাউন্সিল অফ স্টেটস বা হাউস অফ এল্ডার্সও বলা হয়। ঠিক আছে, কেন এল্ডার্স বলা হয়? যেটা আমাদের আপার কক্ষ, আপার চেম্বার, মনে রাখতে পারো এখানে এরকম ভাবে। আর ম্যাক্সিমাম এজ কত এখানে? 30 বছর। মানে এখানে নির্বাচিত হতে গেলে তোমার ম্যাক্সিমাম এজ প্রয়োজন 30 বছর। এবার এটার ফার্স্ট সিটিং, মানে প্রথম এটা সিটিং কত সালে হয় আমাদের? ওই 52তেই হয় আমাদের, 13 মে, 13th of May। এই দুটো জিনিস একটু ধ্যান রেখো, 13th of May আর এটা হলো 17th of April।
এবার আমাদের যেই রাজ্যসভা কিন্তু আমাদের কন্টিনিউয়েশন চেম্বার, মানে কন্টিনিউটি ব্রেক হয় না এই চেম্বারটা। মানে আমাদের লোকসভা যেরকম 5 বছর অন্তর অন্তর ভেঙে যায়, বা লোকসভার 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয় প্রাইম মিনিস্টারের জন্য, সেরকম কিন্তু রাজ্যসভা না। রাজ্যসভা আমাদের কন্টিনিউয়েশন বলা চেম্বার। এখানে কন্টিনিউটি আমাদের ব্রেক হয় না। প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার এখান থেকে লিভ করে। ঠিক আছে, আর এখানে যে মেম্বারদের কার্যকাল সেটা 6 বছর। এরা 6 বছর অব্দি নিজেদের পদে আসীন থাকেন। ঠিক আছে, মনে রাখবে। ও আর এখানে 79 আর্টিকেল। তাহলে আমাদের 80 আর্টিকেলে কি আছে? 80 নম্বর আর্টিকেল। 80 নম্বর আর্টিকেলে বলা আছে আমাদের এই রাজ্যসভা সম্পর্কে, আর 81 নম্বর আর্টিকেলে বলা আছে আমাদের লোকসভা সম্পর্কে। এই দুটো এখানে দেওয়া উচিত ছিল, দেয়নি কেন কে জানে। যাই হোক, নেক্সট কোশ্চেনে মুভ করি। হু ওয়াজ দ্য চিফ আর্কিটেক্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? আগের দিন তোমাদের কনস্টিটিউশন সম্পর্কে বলেছিলাম যে আমাদের কে তৈরি করেছিল কনস্টিটিউশন। বি.আর. আম্বেদকর। তারপরে কনস্টিটিউশনের যে ক্যালিগ্রাফি কে করেছিল আমাদের? কে করেছিল ক্যালিগ্রাফি? আমি হিন্দিটা বলে দিচ্ছি, ইংলিশটা তোমরা কমেন্ট করবে। হিন্দিতে করেছিল আমাদের বাসন্ত কুমার বাইদ্যে। এবার কি ইংলিশে ক্যালিগ্রাফিটা করেছিল সেটা তোমরা বলো, নিচে কমেন্ট করো। আর যে ডিজাইনটা করেছিল আমাদের নন্দলাল বোস। ঠিক আছে, এবার এটা দেখে নি। আমাদের ভারতের সংবিধানের প্রধান স্থপতি স্থপতি বা চিফ ড্রাফটসম্যান বা চিফ আর্কিটেক্ট, এটা হলো আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। খুব একটা রিপিটেড প্রশ্ন এটা, খুব রিপিট হয় প্রশ্নটা, মনে রাখ। তাহলে চিফ আর্কিটেক্ট বলুক বা চিফ ড্রাফটসম্যান বলুক, মানে ওই লেখার কাজটা, ড্রাফটসম্যানটা ছিল আমাদের সুরেন্দ্রনাথ মুখার্জি, এস.এন. মুখার্জি। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। হু হু ইন কন্টেম্প্ট অফ ড্রাফটিং কমিটি, মানে কন্টেম্প্ট মানে খুব সুন্দর একটা ওয়ার্ড, এটা আমাদের সিনোনিমে জিজ্ঞেস করা হয়। কন্টেম্প্ট মানে কালিমালিপ্ত করা বা কাউকে অপমান টাইপের করা। ঠিক আছে, এই ড্রাফটিং কমিটিকে ওই অপমান করে অ্যাড্রেসড ইট উইথ আ ওয়ার্ড ড্রিফটিং কমিটি, মানে এই ড্রাফটিং কমিটিকে অপমান করে বা একটু তুচ্ছ তাচ্ছিল্য করে কে ড্রিফটিং কমিটি বলেছিল। এবার ড্রিফটিং কমিটি মানে কি বলতো? এই ড্রিফটিং কমিটির বাংলা হলো, আমাদের ড্রিফটিং মানে হলো ভেসে ভেসে চলা। ঠিক আছে, মানে কোনো একটা কাজ পুরোপুরি নির্দিষ্ট মানে ঠিকঠাক ভাবে না করে, মানে উপর উপর করা বা ভেসে ভেসে চলা, এই মিনিংটা দিয়েছিল। মানে এই ড্রাফটিং কমিটিকে এই অপমানজনক ভাবে ড্রিফটিং কমিটি কে বলেছে? খুব সুন্দর একটা প্রশ্ন, এটা আমাদের লক্ষ্মীকান্তে আছে এই প্রশ্নটা, একদম প্রথম দিকে, যারা পড়েছে তারা জান। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হবে আমাদের নাজিরুদ্দিন আহমেদ। যেদিন আমি প্রথম এটা পড়েছিলাম আমাদের লক্ষ্মীকান্ত থেকে, আমার দারুণ হাসি পেয়েছিল। মানে তখন আমি ড্রিফটিং মানে জানতাম না, আমি সার্চ করি জিনিসটা জানার জন্য, জেনে আমার খুব দারুণ লাগে। যাই হোক, তাহলে আমাদের ড্রিফটিং কমিটি কে বলেছিল? নাজিরুদ্দিন আহমেদ। ইনি আমাদের যে বেঙ্গল কনস্টিটিউয়েন্সি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছিল এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে। ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে করতো, ওয়েস্ট বেঙ্গলের, মানে আরো সহজভাবে বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের রিপ্রেজেন্টেটিভ ছিল। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি আমরা। হুইচ মাউরিয়ান রুলার ওয়াজ গ্র্যান্ডসন অফ চন্দ্রগুপ্ত মৌর্য? বা বলছে কোন মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি ছিল? নাতি, ঠিক আছে, গ্র্যান্ডসন। নাতি থেকে গ্র্যান্ডসনটা বেটার, আই থিঙ্ক, শুনতে ভালো। তারপর ডিটেলসটা একটু দেখে নিই আমাদের এই মৌর্য সাম্রাজ্য সম্পর্কে, তারপর আমরা আসছি। আমাকে বলছিল যে আমি যে জিনিসটা যেভাবে আমরা চালাচ্ছি, যে একটা প্রশ্ন আসছে, সাথে তার ডিটেলস গুলো বলছি, দেন আমরা প্রশ্নটার উত্তর করে পরের নেক্সট কোশ্চেনে মুভ করছি। একজন আমাকে বলছে আগের দিন যে যেভাবে আমি করাচ্ছি জিনিসটা, যে ধরো লেখাগুলো রয়েছে, লেখাগুলো আমি পড়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি। ঠিক আছে, বলছে এই জিনিসটা 3 বছর আগে ঠিকঠাক ছিল, কিন্তু এখন নাকি এটা আমাদের ঠিকঠাক না, অ্যাপ্রোপ্রিয়েট না। এবার ব্যাপারটা হলো, আমাদের বহু মানে অসম্ভব ভালো পড়ান এমন স্যারও আছে যারা পিপিটি থেকে পড়ায়। এবার মেন ফান্ডাটা কি? আমার ফান্ডা হলো আমার নিউ চ্যানেল। আমার কাছে সেরকম মানে সোর্স নেই, মানে যে আমি ইনভেস্ট করবো চ্যানেলটার পিছনে, সেই জিনিসটা আমি এখনো পাচ্ছি না। যাকে একটু ঠিকঠাক পরিমাণে সাবস্ক্রাইবার বা ভিউজ টিউজ ঠিকঠাক হওয়া শুরু করুক, দেন না হলে আমাদের ইনভেস্ট করা যায়। কিন্তু সেটা তো আমি এখন ফট করে করতে পারবো না, যে আমি এটা তোর একটা পেন ট্যাব নিয়ে আসলাম, পেন ট্যাব নিয়ে এসে ঝপাঝপ তোমরা লিখিয়ে দেখিয়ে দিচ্ছি। সেটা আমি করলেই করতে পারি, আমার ম্যাক্সিমাম জিনিসগুলো এখানে ডাটা হওয়া। ঠিক আছে, কিন্তু আমি সেটা এখন করতে পারছি না, অ্যাভেল হচ্ছে না নিজে। ঠিক আছে, এবার চ্যানেলটা একটুখানি বড় হোক, এক্সপ্যান্ড করুক, দেন যদি সম্ভব হয় নিশ্চয়ই করবো। ঠিক আছে, আশা করি এখন তোমরা এই জিনিসটা ফলো করো। মেনলি আমাদের ধ্যান দিতে হবে কিসের উপর? আমাদের ধ্যান দিতে হবে যেই জিনিসগুলো আমরা পড়ছি সেগুলো অথেন্টিক কিনা, বা পরীক্ষায় রিপিট হয় কি সেটা, রিপিট হয় কিনা সেটা। এবার ধর লিখে পড়ছি বা সেটা আমরা দেখে পড়ছি, সেটা আমাদের ডাজেন্ট ম্যাটার। আমাদের দেখতে হবে আমাদের যেই তথ্যগুলো সেটা কতটা সুন্দর বা কতটা সেটা রিপিট হয়, সেই জিনিসটার দিকে আমাদের ধ্যান দিতে হবে। যাই হোক, চলো, তো আমরা আমাদের মৌর্য ডাইনেস্টি ছিল আজকে, মৌর্য সাম্রাজ্য। আমাদের এই মৌর্য সাম্রাজ্য কে তৈরি করে?
চন্দ্রগুপ্ত মৌর্য। এবার কিভাবে তৈরি করে আমাদের ধনানন্দ ছিল না, যে নন্দ বংশের শেষ রুলার ধনানন্দ, বদমাইশ লোক একজন, ঠিক আছে? এই ধনানন্দকে বেটে ফেলে আমাদের, কে বেটে ফেলে? চন্দ্রগুপ্ত মৌর্য। আর কি করে বাটে সেই অনেক কাহানি আছে, যে চাণক্যকে অপমান করেছিল এই ধনানন্দ। দেন চাণক্য জঙ্গলে কি বলে শপথ নিয়েছিল যে নিজের কোনদিন চটি বাঁধবে না, যদি যতদিন না ধনানন্দকে হারিয়ে ফেলে ততদিন, ঠিক আছে? দেন জঙ্গলে আসে, জঙ্গলে সে একটা ছেলেকে প্র্যাকটিস করতে দেখে, সে খুব সুন্দর অস্ত্রবিদ্যা, মানে অতি কম বয়সে খুব সুন্দর অস্ত্র চালাতে পারছিল, অস্ত্রবিদ্যায় মাহির ছিল, ঠিক আছে? সেখান থেকে উনি আমাদের চন্দ্রগুপ্তকে ফাইন করেন এবং চন্দ্রগুপ্তকে একজন প্রমিনেন্ট রুলার বানানোর জন্য যতটা এফোর্ট দেওয়া দরকার ততটা দেয়। এবং দেন আমাদের 322 BC, বিসি দ্যাট মিনস আমাদের বিফোর ক্রাইস্ট, ঠিক আছে, যীশু খ্রিস্টের জন্মের আগে, বিসি 322 BC-তে ইনি আমাদের চন্দ্রগুপ্তকে পুরোপুরি ফুললি তৈয়ার করে আমাদের ধনানন্দকে হারান। বোঝা গেছে? উইথ দ্য হেল্প অফ কৌটিল্য, আই থিঙ্ক এখানে দেওয়া আছে। ও, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত আর চাণক্য তিনজন কিন্তু একই লোক, ঠিক আছে, আলাদা কেউ না। চলো। ও, আরো একটা প্রশ্ন এখান থেকে তৈরি হয়, WBCS আমি দেখেছিলাম। ম্যাক্সিমামেরই হয়তো আমাদের জানা যে আমাদের অর্থশাস্ত্র আমাদের কে লিখেছিল? চাণক্য লিখেছিল। কিন্তু WBCর প্রশ্নটা আমি পেয়েছিলাম যে অর্থশাস্ত্র ওয়াজ রিটেন বাই, নিচে অপশনে ছিল চারটে অপশন, যে কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত আর একটা সামথিং কিছু একটা ছিল। বলো কি করবো? কৌটিল্য, চাণক্য আর বিষ্ণুগুপ্ত, তিনটে নামই রয়েছে, কি করবো? তখন কিন্তু আমাদের মানতে হবে কৌটিল্য, মানে এনার যে রিয়েল নেম সেটা আই থিঙ্ক আমরা কৌটিল্য হিসেবে কনসিডার করতে পারি, বা আমাদের যেই ওই বইটা অর্থশাস্ত্র সেটা আমাদের কে লিখেছিল? কৌটিল্য। তখন কিন্তু চাণক্য ফানক্য মারলে গল্প শেষ হয়ে যাবে। যাই হোক, ডিফিটেড ধনানন্দকে তো হারায়, আবার ডিফিটেড সেলুকাস নিকেটারকেও হারায়, আর এনার যেই কন্যা হেলেনা এনাকে আমাদের বিবাহ করে, ঠিক আছে? কে বিবাহ করে? আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। চলো, এই যে সেলুকাস নিকেটার ইনি আমাদের গ্রিক রুলার ছিলেন, ঠিক আছে, নাকি আমাদের হারায়। দেন এনার যে কন্যা, সেই অ্যালায়েন্সটাকে আরো স্ট্রং করার জন্য এনার কন্যা আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যকে বিয়ে করেন, বা চন্দ্রগুপ্ত মৌর্য এনার কন্যাকে বিয়ে করেন। যাই হোক, এবার আসে আমাদের বিন্দুসার। হুইজ বিন্দুসার? বিন্দুসার ওয়াজ দ্য সন অফ অশোকা, ঠিক আছে? বিন্দুসার ছিল আমাদের অশোকের ছেলে, ঠিক আছে। এবার অমিত্র ঘাত, এটা এখানে লেখা আছে অমিত্র ক্যাস, ইংলিশ প্রনাউন্সিয়েশন, তো এটা আমাদের অমিত্র ঘাত নামে আমাদের তাকে চেনা হয়, বিন্দুসারকে, ঠিক আছে? কারা এই নামটা দিয়েছিল বা কারা ডাকতে এভাবে? গ্রিক্সরা। আর ইনি আমাদের প্যাট্রোনাইজ মানে এটাকে বড় করেছিল, বা কি বলে ওটাকে, প্রচার করেছিল। হ্যাঁ, প্রচার করেছিল আমাদের আজিভাকা যে সেক্টটা আছে আমাদের জৈন ধর্মের, যে আজিভাকা সেক্ট, সেটাকে প্যাট্রোনাইজ করেছিল আমাদের বিন্দুসার। এরপরে বিন্দুসারের পরে আসে আমাদের অশোককে আমাদের বিন্দুসারের ছেলে, ঠিক আছে। এবার এই অশোক হলো এই মৌর্য ডাইনাস্টির সব থেকে প্রমিনেন্ট রুলার, এনার সম্পর্কে সব থেকে বেশি আমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যে আমাদের কত বছর রুল করেছিল? 12 বছর। কঙ্কার কলিঙ্গ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়, বা কলিঙ্গ যুদ্ধে কে জয়লাভ করে? আমাদের অশোক, ঠিক আছে। কত সালে? 261 BC, বিফোর ক্রাইস্ট। তারপরে এই আমাদের এই কলিঙ্গ যুদ্ধে এত পরিমাণে ইনি ক্ষয়ক্ষতি করেন, বা এত পরিমাণে আহ কি বলে মানুষকে হত্যা করেন, ওই হত্যা দেখে ওনার মন পরিবর্তন হয়ে যায়, এবং ইনি আমাদের ভেরি ঘোষকে ধম্ম ঘোষ দিয়ে রিপ্লেস করে। ভেরি ঘোষ মানে যে মানে যুদ্ধকে পছন্দ করে, আর ধম্ম ঘোষ মানে যে ধম্মকে পছন্দ করে, ঠিক আছে। ওই ভেরি ঘোষকে আমাদের ধম্ম ঘোষ দিয়ে রিপ্লেস করে। আই থিঙ্ক হ্যাঁ, এটা দেওয়া আছে এখানে, রিপ্লেস ভেরি ঘোষা ফিজিক্যাল কনকোয়েস্ট উইথ ধম্ম ঘোষা কালচারাল কনকোয়েস্ট, দেওয়া আছে। আর ইনি আমাদের কি অ্যাডপ্ট করে নেয়? আমাদের বুদ্ধিজম অ্যাডপ্ট করে নেয়, ঠিক আছে। এবং আমাদের এই মৌর্য ডাইনাস্টির লাস্ট রুলার কে ছিল তখন আমাদের? আর আরো অনেকজন আছে মাঝখানে, দেখার দরকার নেই, আগে একটু আমরা মুখস্থ করি। চলো, তাহলে লাস্ট রুলার কি আমাদের? বৃহদ্র। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জিজ্ঞেস করা হয়, মৌর্য ডাইনাস্টির লাস্ট রুলার কি আমাদের? বৃহদ্র। এবং এনাকে আমাদের ডিফিট করে পুষ্যমিত্র শুঙ্গ ডিফিট করে আমাদের শুঙ্গ ডাইনাস্টি তৈরি করে। এবার তাহলে এখান থেকে জিজ্ঞেস করি যে হু ইজ মৌর্যান রুলার গ্র্যান্ডসন অফ চন্দ্রগুপ্ত মৌর্য? তুমি বলো, তাহলে তোমরা বলো যে গ্র্যান্ডসন কে হবে? চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে। তাহলে আমাদের অ্যান্সার উইল বি অশোকা। বোঝা গেছে? অশোকের আরো ডিটেলস আছে, সেটা আজকে চেয়েছিলাম, আনতে পারলাম না, ক্লাসগুলো অনেক লেন্দি হয়েছে। যাই হোক, পরে কোশ্চেনে মুভ করি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এসআই ইউনিট অফ ভেলোসিটি? ঠিক আছে, এই প্রশ্নটা কেউ যদি নাও জানা থাকতে পারো, সেটা এলিমিনেট করে করতে পারবে। কিভাবে এলিমিনেট করে করতে পারবে? দেখো, কেজি বাই মিটার, কোনো সেন্স আসছে জিনিসটার?
যে 1 মিটারে 1 কেজি, কোনো সেন্স আসছে না জিনিসটা। ঠিক আছে? বা ভেলোসিটির বাংলাটা আমি আগে বলে নিই, এটা হলো বেগ। বেগ মানে কি জানি আমরা? কতটা স্পিডে যাচ্ছে সেই স্পিডটা। যদি স্পিড মানে আমাদের দ্রুতি, বা তোমরা ভাবতে পারো আমরা টাইম অ্যান্ড স্পিডের অঙ্ক আছে না, অঙ্কগুলো তো করি যে ভেলোসিটি বা আমাদের বেগ কত, বেগ বার করতে হয় আমাদের। ঠিক আছে? তাহলে কিলোগ্রাম বাই এম মিলছে না জিনিসটা। তারপরে আসছে আমাদের কেজি, কেজি বাই সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 1 কেজি, কেমন ধরনের জিনিস, অ্যাবজার্ড টাইপের অপশন। তারপরে লাস্টেরটা দেখো ডি নম্বর, এস বাই এম। এস দ্যাট মিনস আমাদের সেকেন্ড হতে পারে, এম ফর আমাদের মিটার হতে পারে। সেকেন্ড বাই মিটার, 1 মিটারে 1 সেকেন্ড, এবার কি জিনিস? এটার উত্তর হবে আমাদের 3 নম্বর। একটু বেসিক সেন্স ক্লিয়ার থাকলে নেওয়া যেত, যে 1 সেকেন্ডে 1 মিটার, এই সেকেন্ড, এই জিনিসটা। ঠিক আছে? বা আমরা ওই টাইম ডিস্টেন্সের অঙ্কগুলো কারো যদি মনে থাকে তাও হয়, যে আমাদের ভেলোসিটি বা আমাদের স্পিডের ইয়ে কি, সূত্রটা কি, ডিস্টেন্স আপন স্পিড। চলো, সেখান থেকেও তৈরি করা যেত এই ফর্মুলাটা। 8 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং স্কেডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য কনকারেন্ট লিস্ট ইজ গিভেন। মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন আগের দিন বলেছিলাম না, স্কেডিউল আছে আমাদের 8টা স্কেডিউল। সেই 8টা স্কেডিউল তো ছিল একদম প্রথম সময়, এখন রয়েছে কিন্তু আমাদের বর্তমানে 12টা স্কেডিউল, আরো 4টে যোগ হয়েছে। ঠিক আছে? এবারে এই স্কেডিউল গুলো সম্পর্কে আমাদের জিজ্ঞেস করা হয় যে কত নম্বরে আমাদের কোন স্কেডিউল গুলো রয়েছে, সেগুলো একদম ঠিক সময় দেখে আমাদের তোমাদের মুখস্থ করি। চলো, তারপরে এটার উত্তর আশা করি তোমরাই পারবে। ডিটেলসটা দেখি, একদম ঠিক সময় একবার মুখস্থ করি। চলো, একদম ফার্স্ট যেই লেটার গুলো রয়েছে না, সেগুলো তোমরা একটু মনে রাখবে, যে টি ই এ আর এস, এসটা মনে বলছি জিনিসটা আছে, তারপরে ও, এটা মনে রাখবে ও এফ। ঠিক আছে? টি ই এ আর এস, টিয়ার্স, ও এফ অফ, টিয়ার্স অফ, ও এল ডি ওল্ড, পি এম, ও এল ডি পি এম। এইটুকু শুধু মনে রাখো, যে টিয়ার্স অফ ওল্ড পি এম। এই ফার্স্ট লেটার গুলো মনে রাখো, খুব ইজি হয়ে যাবে, আমি তোমার আমাদের ছুটি হবে, ইয়াদ থেকে যাবে। এবার এই জন্য আমি বলি ইংলিশে মেনলি ম্যাটেরিয়াল গুলো তৈরি করি, বা ইংলিশে আমি করানোর চেষ্টা করি, কারণ ইংলিশে আমাদের ট্রিক গুলো খুব পরিমাণে পাওয়া যায় ইউটিউবে বা অন্যান্য স্যাররা করায়, কিন্তু আমাদের যে বাংলা না, বাংলায় ওই ট্রিক তারপরে ম্যাটেরিয়ালস গুলো একটু মানে ভালো লাগে না আমার। পরিষ্কার বলতে গেলে আমি তো বাংলা মিডিয়ামে, বাংলাও করেছি, ইংলিশ দুটোই আমার পড়া। বাংলা মিডিয়ামটা অতটা সুবিধা হয় না পড়ে, এর জন্য মেনলি ইংলিশে ফলো করাই। যাদের সুবিধা হয় জন্য বাংলা আমি বলে দিচ্ছি, তারা নোট করেও নিতে পারো। ঠিক আছে? চলো, তাহলে আমাদের টি ফর কি, মানে আমাদের 1 নম্বর স্কেডিউলে কি আছে? 1 নম্বর স্কেডিউলে আমাদের বলা আছে টেরিটরি সম্পর্কে, টেরিটরিয়াল এক্সপেনশন আর জুরিসডিকশন। মানে 1 নম্বরে মনে রাখা আমাদের টেরিটরি সম্পর্কে বলা আছে, ইন্ডিয়ার ভূখণ্ড সম্পর্কে। এটা নিয়ে মনে পড়লো, 1 নম্বর আর্টিকেলে কি আছে বলতো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন? 1 নম্বর আর্টিকেলে বলা আছে ইন্ডিয়া উইল বি আ ইউনিয়ন অফ, না, ইন্ডিয়া শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট আর ফেডারেশন ইন সেন্টার। আই থিঙ্ক এই লাইনটাই লেখা আছে, হ্যাঁ, ইন্ডিয়া শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট, মনে রাখবে। মানে ইন্ডিয়া কি, আমাদের ইন্ডিয়ার যে মেইন জিনিসটা হলো আমাদের ইউনিয়ন, কিন্তু আমাদের ফেডারেশন বলে একটা ব্যাপার আছে, যে আমাদের স্টেট গুলো চাইলেই যখন তখন ইন্ডিয়া থেকে আলাদা হতে পারে না। যেমন আমাদের ইউএসএ তে পারে, ইউএসএ এর যে স্টেট গুলো, ওদের একটা স্বায়ত্তশাসন দেওয়া আছে, তোমরা চাইলে পরে আমাদের ইউএসএ থেকে আলাদা হতে পারো, কিন্তু ইন্ডিয়াতে সেটা পারবে না। যাই হোক, তাহলে 1 নম্বরে আমাদের টেরিটরি সম্পর্কে বলা আছে। 2 নম্বরে আমাদের এমলমেন্টস দ্যাট মিনস আমাদের ভাপ্তা মানে ওই মাইনা ফাইনা হয় না, সেগুলো সম্পর্কে আমাদের দেওয়া আছে, যে আহ কি বলে, কাউন্সিল অফ মিনিস্টার্স, তারপরে জাজ, এই প্রভৃতিদের যে মায়না, সেই মায়না সম্পর্কে বলা আছে আমাদের 2 নম্বর স্কেডিউলে। 3 নম্বর আসলে অ্যাফার্মেশন অ্যান্ড ওথস। অ্যাফার্মেশন মানে কি, শপথ বাক্য সম্পর্কে বলা আছে 3 নম্বরে। ঠিক আছে? নাকটা এখনো বন্ধ, এর জন্য অনেকগুলো ওয়ার্ড প্রনাউন্সিয়েশন অন্যরকম হয়ে আছে। 4 নম্বরে আছে আমাদের রাজ্যসভা। 4 নম্বর কি সম্পর্কে বলা, রাজ্যসভা। 5 নম্বরে আমাদের বলা আছে স্কেডিউল এরিয়া সম্পর্কে। স্কেডিউল এরিয়া মানে কি আমাদের তপশিলভুক্ত অঞ্চল। ঠিক আছে? এবার আমাদের 6 নম্বরে বলা আছে আদার স্কেডিউল এরিয়াস। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে আমাদের, যে এরকম ভাবে প্রশ্ন দিয়ে যায়, 4টে অপশন দেয়, যে এর মধ্যে কোনটা আমাদের আদার স্কেডিউল এর মধ্যে পড়ে না। ঠিক আছে? সেটা আমাদের মনে রাখতে হবে। আসাম, ত্রিপুরা, মিজোরাম আর মেঘালয়। কি করে মনে রাখবো? যে এটিএম মানি কিন্তু এমন একটা এটিএম, যে এটিএম মানি নেই মানে মণিপুর নেই। অপশনে তোমাকে মণিপুর দেবেই। ঠিক আছে? এবং তুমি মণিপুর, মিজোরাম আর মেঘালয়ের সাথে গোলাবে এবং ভুল করে আসতে পারো, কিন্তু আশা করি এরপরে ভুল হবে না। কেন? আমরা মনে রাখবো যে এটিএম মানি, যে এ টি এম, এম ফর একটা হলো মিজোরাম, আর একটা হলো আমাদের মেঘালয়, আর মানি, এই এটিএম এ মানি নেই, এরকম ভাবে মনে রাখবে। চলো, 7 নম্বরটা আসে আমাদের। উম 7 নম্বরটা হলো আমাদের ফেডারেল প্রভিশন মানে কি, কেবল যেটা আমাদের প্রশ্ন ছিল, যে কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা সম্পর্কে আমাদের কত নম্বর লিস্টে বলা আছে? তাহলে আমাদের 7 নম্বর স্কেডিউলে বলা আছে। এবার এই জিনিসটা একটু বলছি, দাঁড়াও, আগে পরেরগুলো বলিনি। তারপরে 8-এ আছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 8-এ কি বলা আছে আমাদের?
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এখানে আমাদের মেইনলি একদম প্রথমে ছিল 14টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এখন বর্তমানে প্রেজেন্ট আছে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এবার কয়েকটা তাহলে যেগুলো আমাদের যোগ হয়েছে 14 এর সাথে 22 হয়েছে, যোগ হয়েছে তাহলে আমাদের কিভাবে যোগ হলো? অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। তাহলে প্রথম 21 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে আমাদের কি যোগ হয়? সিন্ধি যে ভাষাটা সেটাকে অ্যাড করা হয়। তারপরে আমাদের হয় 71 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেটাতে আমাদের কি যোগ করা হয়? কোঙ্কনি, মণিপুরি আর নেপালি। আর যে 92 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সেটাতে যোগ করা হয় বোডো, ডোগরি, মৈথিলি, সান্থালি আর 96 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওডিয়াকে যোগ করা হয়। বোঝা গেছে? ওডিয়াকে যোগ না, আই থিঙ্ক এটা ওডিয়ার নামটা উড়িষ্যাকে ওড়িয়া নামটা পরিবর্তন করে আই থিঙ্ক ওডিয়া করা হয়। চলো এবার মনে রাখার ট্রিকটা বলে দিই। যে 21 হলো আমাদের সিন্ধি, আর KMN এটা আমার যেখান থেকে পড়েছিলাম স্যার বলেছিল মনে রাখতে, যে স্যার, এটাকে মনে রাখো 21টাকে সিনকে স্যার, স্যার কেমন, KMN আমরা শর্ট ফর্মে লিখি না হোয়াটসঅ্যাপে সবাইকে, কেমন কেমন আছিস, KMN কেমন, স্যার কেমন। BDSM বা বদমাস, BDSM স্যার কেমন বদমাস, বা BDMS যেভাবে তোমরা মনে রাখতে পারো। যাই হোক, তাহলে আবার 92টা কি করে মনে রাখি? যে 21 সাথে দেখো 71 যোগ করলে আমাদের 92 আসছে। যে প্রথমটা 21, তারপরটা 71, তারপরটা দুটো যোগ মারলাম, আমাদের 92 হয়ে গেল। বোঝা গেছে? তারপরে 9 নম্বর আসবে আমাদের ল্যান্ড রিফর্ম। ল্যান্ড রিফর্ম সম্পর্কে বলা আছে, এই ল্যান্ড রিফর্ম যে একটা, এটা আমাদের মানে এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা এটা আমাদের 1951 সালে হয়। এটা আমাদের প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে আসলে আমাদের ডিফেকশন ল। ডিফেকশন ল মানে দলবদল আইন। কেউ ধরো খুব পরিমাণে যেই দলে বেশি টাকা দিচ্ছে সেই দলে বারবার পাল্টি খাচ্ছে, ঠিক আছে, তার বদলে তার এগেনস্টে আমরা এই জিনিসটা ডিফেকশন লটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এখন এই জিনিসটা ফলো হয় না বেশি, কিন্তু খুব পরিমাণে দেখছি আমরা, একবার এই পার্টিতে একবার এই পার্টিতে। যাই হোক, এরপরে আসছে আমাদের 11 নম্বর। 11 নম্বরে এই চারটে কিন্তু আমাদের যোগ করা হয়, মনে রাখবে। তাহলে আমাদের 9 নম্বরটা যোগ করা হয় 51 নম্বর। তারপরে আমাদের যে 10 নম্বরটা যোগ করা হয় আমাদের 52 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো কত সালে? 1985। তারপর আমাদের আসে 11 নম্বর। 11 নম্বর আছে, বলা আছে পঞ্চায়েত। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেক পরীক্ষাগুলো রিপিট হয়, যে পঞ্চায়েত কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েতকে আমাদের স্কেডিউলের মধ্যে যোগ করা হয়? না, 73rd। কত নম্বর? 73তম। কত সালে? 1992। এর ঠিক পরের অ্যামেন্ডমেন্টটাই হয় 74 নম্বর অ্যামেন্ডমেন্ট, সেটার মাধ্যমে সেম 1992 হবে। 73 এখানে ভুল দেওয়া আছে, এটা 1992 হবে। এটা আমাদের মিউনিসিপ্যালিটিকে অ্যাড করা হয়। 73-এ আমাদের পঞ্চায়েত, আর 74-এ এই 74 নম্বরে আমাদের মিউনিসিপ্যালিটিস। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবার যেটা কেবল বলছিলাম ফেডারেল প্রভিশন। ফেডারেল প্রভিশন মানে আমাদের যে তালিকা আছে আমাদের তিনটে ইন্ডিয়ার মধ্যে, একটা হলো আমাদের স্টেট লিস্ট, আরেকটা আমাদের কনকারেন্ট লিস্ট, আরেকটা আমাদের ইউনিয়ন লিস্ট। স্টেট লিস্ট মানে কি? এমন কিছু সাবজেক্ট যেগুলো আমরা স্টেট দেখবে ওই সাবজেক্ট গুলোকে। ইউনিয়ন লিস্ট মানে কি? সেই সাবজেক্ট গুলো শুধুমাত্র ইউনিয়ন দেখবে। আর আমাদের কনকারেন্ট লিস্ট মানে কি? যে সাবজেক্ট গুলোর উপরে পাওয়ার আমাদের স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিয়ন দুজনেরই আছে। ঠিক আছে, চলো মেন জিনিসগুলো আমরা দেখে নিই। যে তাহলে আমাদের ইউনিয়ন লিস্টের মধ্যে কি কি পড়বে? তাহলে আমাদের ডিফেন্স, ব্যাংকিং, কারেন্সি, ফরেন অ্যাফেয়ার্স আর কমিউনিকেশন। এগুলো অনেকগুলো আছে, আই থিঙ্ক এটা 97টা আছে। ঠিক আছে, ইউনিয়ন লিস্টে 97, 97টি, হ্যাঁ এটাই, না 97টি আছে। বুঝে গেছে? কিন্তু 97টার মধ্যে মনে রাখতে হবে না। আমাদের মনে রাখতে হবে মেনলি কয়েকটা ইম্পর্টেন্ট, বা আমরা সেন্সটা কিভাবে অ্যাপ্লাই করবো। যে আমাদের বড় বড় টাইপের যে এগুলো না, বড় বড় ব্যাপার, ঠিক আছে, যেমন ডিফেন্স, ব্যাংকিং, এগুলো কি ছোট ব্যাপার? এগুলো বড় ব্যাপার, আমাদের এটা রাষ্ট্র দেখবে। তাহলে এই বড় বড় ব্যাপারগুলো আমাদের কে দেখবে? ইউনিয়ন বা আমাদের রাষ্ট্র। চল, তারপরে আসি আমাদের স্টেট লিস্টে। স্টেট লিস্টে মানে শুধু স্টেটেরই লিস্টগুলোর উপরে স্টেটেরই পাওয়ার থাকে। এগুলোর মধ্যে পড়ে আমাদের পুলিশ, ট্রেড, এগ্রিকালচার, ইরিগেশন, হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন। ঠিক আছে, মানে এগুলো একটু উম, এগুলো ছিল প্রথম, ডিফেন্স গুলো ছিল একটু একদম উঁচু, এগুলো তার থেকে একটুখানি নিম্নত আমরা বলতে পারি। যেমন পুলিশ সিস্টেম, ট্রেড, ব্যবসা বাণিজ্য, এগ্রিকালচার, মানে এটা ওর থেকে একটু নিচু। যাই হোক, মানে মনে রাখার জন্য বলছি, কেউ অফেন্ড হয়ে যাও না যে পুলিশকে ছোট বলে দিয়েছে। ভাই, আমি কাউকে ছোট বলছি না, কিছু বলছি না, সবার জন্য আমার সমান রেসপেক্ট আছে। ঠিক আছে, জাস্ট মনে রাখার ঠিক বলছি। এবার আসলে আমাদের কনকারেন্ট লিস্ট দ্যাট মিনস মানে দুজনেরই পাওয়ার আছে, এখানে অ্যাপ্লাই করতে পারবে, স্টেটও পারবে আর সেন্ট্রালও পারবে। তাহলে চলো এগুলো দেখে নিই। তাহলে এডুকেশন, ফরেস্ট, ট্রেড, ম্যারেজ, অ্যাডপশন, তারপরে সাকসেশন, ওয়েট অ্যান্ড মেজার্স। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে ওয়েট অ্যান্ড মেজারটাকে। এটাকে ট্রান্সফার ফ্রম স্টেট লিস্ট টু কনকারেন্ট লিস্ট। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 42 নম্বর। ঠিক আছে, এটা কিন্তু আগে স্টেট লিস্টে ছিল ওয়েট অ্যান্ড মেজার, এটাকে আমাদের 42 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনকারেন্ট লিস্টে ট্রান্সফার করা হয়। কি করে মনে রাখবেন? যেমন আমাদের আনডিসপিউটেড ব্যাপারগুলো, যেগুলো আমাদের মানে সুরাহা হয় না, যেমন ম্যারেজ, ডাইভোর্স। এখানে আই থিঙ্ক ডাইভোর্সও হওয়া উচিত ছিল, ডাইভোর্সটা এখানে দেয়নি। যেমন ম্যারেজের কোনো সুরাহা আছে মানে?
ধর যখন ডাইভোর্স হচ্ছে কোনো সুরাহা হয় কি জিনিসটাতে? যে ধর একবার স্টেটের কাছে যাবে, স্টেট বলবে যে না কেন্দ্রের কাছে দিয়ে করাও, কেন্দ্রের কাছে যাবে, কেন্দ্র বলবে স্টেটের কাছ থেকে করাও। মানে এই টাইপের পিকুলিয়ার টাইপের একটু জিনিসগুলো আমাদের কাঙ্ক্ষার লিস্টের মধ্যে পড়ে। তারপরে আরো একটা মনে পড়লো আমাদের যে গ্যাবলিং হয়, গ্যামলিং বা লটারি এগুলো আমাদের কিন্তু স্টেট লিস্টের মধ্যে পড়ে। ঠিক আছে? চলো পরেরটা দেখি। আই থিংক সবকটা বলে দিয়েছি। কি করে মনে রাখবে তাহলে? ইয়ার্স অফ ওল্ড পিএম। আপনি এটা লিখে দিতে পারবো? দেখছি দাও। এটা উত্তরটা বলে নাও তাহলে আমাদের কত নম্বর লিস্টের মধ্যে আমাদের কানকারি লিস্ট সম্পর্কে বলা আছে। আই থিঙ্ক তোমরা এখন উত্তরটা পারবে। কত হবে আমাদের? 7। তাহলে এটার ফার্স্ট হবে আমাদের টি টি ই এ আর এস। ইয়ার্স অফ। এই জন্য আমি বলাটা বেশি প্রেফার করি, কারণ বললে পরে কম সময় হলে বেশি তথ্য দেওয়া যায়, লিখতে বসলে জীবন শেষ হয়ে যাবে, যেহেতু পেনটা বের অভাব। ইয়ার্স অফ ওল্ড, ও এল ডি, ওল্ড পিএম। এই সামনের এই ওয়ার্ড কটা মনে রাখো, আর এই ইংলিশের এই ওয়ার্ডগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে ইজি হয়ে যাবে জিনিসটা। আর যাদের যদি সমস্যা হয় তারা বাংলাতেও মুখস্থ রাখতে পারো, কিন্তু বাংলা আই থিঙ্ক মনে রাখা একটু চাপের ব্যাপার, যেহেতু দেখো ইয়ার্স অফ ওল্ড পিএম। নেক্সট কোশ্চেনে মুভ করি আমি। 9 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং স্টেট হর্নবিল ফেস্টিভ্যাল? হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় আমাদের? খুব সোজা প্রশ্ন একটা। নাগাল্যান্ড। হর্নবিল মানে নাগাল্যান্ড। চলো ডিটেলস গুলো দেখি। নাগাল্যান্ডে তাহলে আমাদের কি করা হয়, কোন কোন ফেস্টিভ্যাল গুলো হয়? আগের দিনে ফেস্টিভ্যাল করেছিলাম, আজকেও পরের গুলো নিয়ে এসেছি। আগের দিন আগের গুলো করেছিলাম। আই থিঙ্ক অন্ধ্রপ্রদেশ টদেশ গুলো ছিল। আজকে আমাদের নাগাল্যান্ড থেকে হবে। নাগাল্যান্ডে হলো আমাদের হর্নবিল, মৎসু, সাকরেনি আর আলিয়ালিগাং। ঠিক আছে, আউলিয়াং। তাহলে আমাদের কি করে মনে রাখতে পারি যে नाग 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 থেকে আমরা नागालैंड থেকে আমরা একটু नाग नाग सक्रिय नहीं सड़क सड़क के चलते हैं और आओ आओ करते हैं आओ आओ। ঠিক আছে। আও এদিকে রাও আর এদিকে মোয়াৎসু রাও। আর একটা হর্নবিল আমরা মনে রাখবো, হর্নবিল একটা পাখি। ঠিক আছে, এই পাখিটা আমাদের সাইবেরিয়া থেকে মাইগ্রেট করে আমাদের নাগাল্যান্ডে আসে এই কি বলে ওটাকে অফস্প্রিং প্রডিউস করার জন্য। তারপর আসলে আমাদের ওড়িশা। ওড়িশা আমাদের কলিঙ্গ। কলিঙ্গ ওড়িশাতে অবস্থিত। কলিঙ্গ মহোৎসব হবে, রাজা পারবা হবে, ছৌ হবে, বালিযাত্রা হবে, কোণার্ক, রাথযাত্রা, নাউকাঠি। ঠিক আছে, আই থিঙ্ক কোন কোন এখানে মেন ইম্পর্টেন্ট আমি একটু করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। বালিযাত্রা, ছাউ বালিযাত্রা, আমাদের কোণার্ক, এগুলো আশা করি তোমরা পারবে। কোণার্ক, রথযাত্রা এগুলো তোমাদের উড়িষ্যাতেই হয়। ঠিক আছে, এবার আছে আমাদের পাঞ্জাব। পাঞ্জাবে কি আমাদের হোলা মহল্লা। পাঞ্জাব হোলা মহল্লা, গুরু পারাব। গুরু পারাব, তারপরে বৈশাখী, লাহোরি আর ভাগতা পারাব। বৈশাখী আশা করি সবাই পারবে, বৈশাখী মনে থাকে সবার। গুরু পারাব, লাহোরি, লাহোর আমাদের পাকিস্তানে অবস্থিত, একদম পাঞ্জাবের পাশে। লাহোর, ভাক্তা পারাব, হুলা মহল্লা, গুরু পারবা আর বৈশাখী পাঞ্জাব। এরপর আসলে আমরা রাজস্থান। রাজস্থান হলো আমাদের পুষ্কার ফেয়ার। এটা আমাদের কিন্তু কিন্তু একটা হয় সোনপুর। সোনপুর ক্যাটেল ফেয়ার। সোনপুর কিন্তু আমাদের অন্য জায়গাতে কোথায় একটু জানা থাকলে কমেন্ট করো তো। সোনপুর ক্যাটেল ফেয়ার কোথায় হয় আমাদের? ঠিক আছে, রাজস্থান হয় আমাদের পুষ্কার ফেয়ার, পুষ্কার মেলা, তারপরে গাঙ্গৌর, তারপরে আসছে আমাদের চন্দ্রভাগা ফেয়ার, বানেশ্বর ডেজার্ট ফেস্ট, আর নওগাঁ ফেয়ার, বুন্দি উৎসব, আর কোয়ার্তা ফেয়ার, কোলিয়াত্তা ফেয়ার। এবার অনেকের আই থিঙ্ক খুব সমস্যা হচ্ছে জিনিসগুলো করতে করতে পড়তে উচ্চারণ করতেই সমস্যা হচ্ছে, আমার যেরকম হতো একদম প্রথম পর্যায়ে। কিন্তু চাপ নেওয়ার প্রয়োজন নেই, এগুলো এতবার আমরা রিপিট করবো আমাদের মুখস্থ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। The first 5-year plan of India could not take off in 1990 due to the fast changing political situation at the center. মানে আমাদের 1919 সালের সময় কেন্দ্রের যে পলিটিক্যাল সেন্টার, মানে আমাদের কেন্দ্রের কথা বলছে, ওখানে যে দলগুলো মানে পরিবর্তন হয়েছিল, পরিষ্কারভাবে বলতে গেলে মানে দল পরিবর্তন হয়েছিল। দ্যাটস ওয়াই আমাদের মাঝে 2 বছর হতে পারেনি, 2 বছর। আর সেই জিনিসটা আমরা দেখি বাংলাটা কি বলছে, কেন্দ্রে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে 1919 সালে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা যায়নি। ঠিক আছে, মানে কত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা যায়নি?
চলো ওটা দেখে নিই হালকা করে। আই থিঙ্ক কত সাল এই, তোমরা যদি সালটা জানতে না, যে আমাদের এই 90-র দিকে আমাদের কত নম্বর 5 ইয়ার প্ল্যানটা এসেছিল, তাহলেই তোমরা এটার অ্যান্সারটা করতে পারতে। কিন্তু আই থিঙ্ক এখানে এই পিডিএফটা ইনসার্ট করা নেই। যাক আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমাদের প্রথম 5 ইয়ার প্ল্যান কত সালে হয়? 51 সালে। আগের দিন বলেছিলাম 5 ইয়ার প্ল্যানের এটা হয়ে গেছে, প্রথম 3টে 5 ইয়ার প্ল্যান আমাদের করা হয়ে গেছে। আজকে পার্ট 2 করছি। প্রথম হয় আমাদের 1951 থেকে 56। তারপরটা 2 নম্বরটা চলো সেকেন্ডেরটা 1956 থেকে 61 অব্দি। 3 নম্বরটা চলে ওই 61-তে শেষ, 61 থেকে 66 অব্দি চলে। তারপরে 5 নম্বর, 5 নম্বর হওয়ার আগে কিন্তু 5 নম্বর হয়নি, তার আগে ভ্যাকেশন হয়। কত বছরের আমাদের? 3 বছরের। 66 থেকে 69, এই 3 বছর গ্যাপ ছিল। কেন গ্যাপ ছিল সেদিন আমি বলে দিলাম। তারপরে তারপরে আসে আমাদের ফোর্থ 5 ইয়ার প্ল্যান আমাদের 69 থেকে 74। এবার আসে আমাদের ফিফথ 5 ইয়ার প্ল্যান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মনে রাখতে হবে যে ফিফথ 5 ইয়ার প্ল্যানের ডিউরেশন কিন্তু 5 বছর ছিল না, 4 বছর ছিল। অনেক বইতে অনেক জায়গায় ভুল দেখেছি আমি। এটা হবে আমাদের 1974 থেকে 1978। চলো এবারে আবার একটা ভ্যাকেশন আছে আমাদের, সেকেন্ড প্ল্যান ভ্যাকেশন 78 থেকে 80, 2 বছরের ভ্যাকেশন। তারপরে আসে আমাদের সিক্স হলো 80 থেকে 85, 1980 থেকে 1985। তারপরে আসে আমাদের 7, 85 থেকে 90। এই জিনিসটুকু যদি তোমরা জানতে। তারপরে আসে আমাদের থার্ড প্ল্যান ভ্যাকেশন 1990 থেকে 92। এই যে ভ্যাকেশনটা আছে এটা সম্পর্কে আমাদের এখানে বলা হচ্ছে। বোঝা গেছে? তাহলে আমি কত নম্বর বললাম? যে সেভেন্থ হলো 85 থেকে 90, তারপরে আমাদের ভ্যাকেশনটা হয়। তাহলে আমাদের কোনটা আসছিল না? এরপরে তো আমাদের আসার দরকার ছিল 8 নম্বরটা, কিন্তু আমাদের কি 8 নম্বরটা আসতে পেরেছিল? পারেনি। এখানে 2 বছর আমাদের গ্যাপ পড়ে গেছিল ওই পলিটিক্যাল টার্মুলেশনের জন্য, মানে কেন্দ্রে ওই পলিটিক্যাল টার্মুলেশন দেখা দিয়েছিল সেটার জন্য। তারপরে এবার কোনটা আসবে তাহলে? 8 নম্বর। মানে এই 8 নম্বরটা আসতেই লেট হয়েছিল, সেটা এখানে বলছে। ঠিক আছে, তারপরে পরেরগুলো একটু বলে দিই। তারপরে হয় আমাদের 9 নম্বর। 9 নম্বর কত থেকে কত অব্দি হয় আমাদের? 97 থেকে 2002। তারপরে আসছে আমাদের 10 নম্বর। 10 নম্বর হয় 2002 থেকে, 5 বছর করে যোগ করছি, মনে রাখা ইজি। 5 বছর করে শুধু যোগ করবা। আর কোন 3 বার শুধু এটুকু মনে রাখো যে 3 বার আমাদের গ্যাপ হয়েছিল, সেই 3বার গ্যাপ মনে রাখলেই আমাদের হয়ে যায়। যখন এই পিডিএফটা তোমরা ডাউনলোড করবে টেলিগ্রাম থেকে, তখন আই থেকে এটা আমি অ্যাড করে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমাদের 9 নম্বর বললাম 97 থেকে 2002। 10 নম্বর হয় 2002 থেকে 7। তারপরে 11th 11 নম্বর হয় আমাদের 2007 থেকে 2012। এবার আসছে আমাদের 12, মানে 12 নম্বর 5 ইয়ার প্যাস। 2012 থেকে 2017 অব্দি হওয়ার কথা ছিল, কিন্তু 2017 অব্দি হয়নি। তার আগেই আমাদের কেন্দ্রের পলিটি চেঞ্জ হয়, বা কেন্দ্রের কি বলে ওটাকে, প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়। দেন এসে এটাকে আমাদের চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে আমাদের নীতি আয়োগ নিয়ে আসে। আই থিঙ্ক কে নিয়ে আসে কি নিয়ে আসে সব তোমরা জানো, আস্তে আস্তে আমরা করবো। চলো আজকে, তাই না? ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানে অফ করছি। আবার পরের দিন চেষ্টা করবো এই বাকি যে 11 থেকে 20 অব্দি পরের দিন করি দাও। ক্লাসের লেন্থটা অনেকটা হয়ে যাচ্ছে তো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে।